স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের সিসি 9 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে? প্রশ্নটা বোর্ডে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। ভারতের পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রথমে তোমাদের সংক্ষেপে বিষয়বস্তুটা বলবো, তারপর প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা সংক্ষেপে বিষয়বস্তুটা শুনে নাও। তোমাদের মনে রাখতে হবে বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি কি সেটা প্রথমে তোমাদের জানতে হবে। যেটা এখানে বলা হচ্ছে, যে কোনো দেশের বিদেশ নীতি তার জাতীয় স্বার্থের উপর ভিত্তি করে গড়ে ওঠে। কি বললাম? কোনো দেশের বিদেশ নীতি তার জাতীয় স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। সেই সঙ্গে একথাও সত্য যে বিদেশ নীতির ক্ষেত্রে জাতীয় মতাদর্শের একটা ভূমিকা থাকে। ভারত তার ব্যতিক্রম নয়। তবে এই ভারতের যে বিদেশ নীতি সেটা হচ্ছে সনাতন আদর্শগত ঐতিহ্যকে ধরে রাখতে চায়। এই সনাতন যে আদর্শগত ঐতিহ্য, এর দুটো দিক আছে। একটা হলো বস্তুগত দিক, আরেকটা হচ্ছে তার আদর্শবাদী চিন্তাভাবনা। আর ভারতের বিদেশ নীতির কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমি বোর্ডে লিখেছি, দেখো। তাহলে সাধারণভাবে কি বুঝলে? যে প্রত্যেকটা দেশ তার জাতীয় স্বার্থ রক্ষার জন্য কিছু নীতি প্রণয়ন করে, সেটাকেই বলা হচ্ছে বিদেশ নীতি। তবে ভারতের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে বিদেশ নীতির ক্ষেত্রে, যেমন এখানে বোর্ডে লিখে দিয়েছি। এই 5টা পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি? পঞ্চশীল নীতি। পঞ্চশীল নীতির প্রতি শ্রদ্ধা। ভারত পঞ্চশীল নীতি মেনে চলে। এই পঞ্চশীল নীতি কি? কাদের সঙ্গে পঞ্চশীল নীতি হয়েছিল? 1954 সালে 24শে এপ্রিল ভারত এবং গণপ্রজাতন্ত্রী চীনের মধ্যে এই নীতি স্বাক্ষর করা হয়েছিল। পঞ্চশীল নীতিতে কি বলা হয়েছে? বলা হয়েছে যে এগুলি হলো কি? অনাক্রমণ, অর্থাৎ অন্য রাষ্ট্রকে আক্রমণ করা যাবে না, অপর রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে, তারপরে আছে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা যাবে না, সাম্য নীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থান। এগুলো হচ্ছে পঞ্চশীল নীতি। পরের পয়েন্ট তোমরা পারবে যে কি? দ্বিতীয় পয়েন্ট, জোট নিরপেক্ষতা। তোমরা জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ঠান্ডা যুদ্ধের পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ বিশ্ব দুটি শিবিরে ভাগ হয়ে গেছে। একটা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী শিবির, আরেকটা সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক শিবির। ভারত এই কোনো শিবিরে যোগদান করেনি। কারণটা কি? কারণ সবে স্বাধীন হয়েছে ভারত, তার বিভিন্ন দেশ থেকে সাহায্যের প্রয়োজন। যদি দরকার হয় সে আমেরিকার থেকেও সাহায্য নেবে, যদি দরকার হয় সে রাশিয়ার থেকেও সাহায্য নেবে। তাই কোনো স্পেশাল একটা জোটে গিয়ে কোনো একটা জোটের বিরাগভাজন হতে চায়নি। পরের পয়েন্ট পাবে তোমরা সাম্রাজ্যবাদের বিরোধিতা। দীর্ঘ 200 বছর সাম্রাজ্যবাদের শৃঙ্খলে আবদ্ধ থাকার পর ভারত সাম্রাজ্যবাদের কঠোর বিরোধিতা করেছে। পরের পয়েন্ট তোমরা পাবে প্রতিবেশী দেশের সঙ্গে সম্প্রীতি রক্ষা করা। সম্প্রীতি মানে কি? বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা। আর শেষ পয়েন্ট পাবে সাম্রাজ্যবাদের বিরোধিতা। এইগুলো তোমরা নোটসের মধ্যে পয়েন্টগুলো পাবে। এবারে তোমরা প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস হয়, সোমবার, বুধবার, শনিবার 3 দিন করে ক্লাস হয়। তোমাদের 4টে পেপার পড়ানো হয় অনার্সের, এবং পার মান্থ 600 টাকা করে ফিস নেওয়া হয়। 2 দিন হচ্ছে রেকর্ডেড ক্লাস, 1 দিন গুগল মিটে লাইভ ক্লাস সপ্তাহে। চলো তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। আর কেউ যদি অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা ছিল, ভারতের পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভালো করে মনোযোগ সহকারে প্রশ্নের উত্তরটা বুঝে নেওয়ার চেষ্টা করো। দেখো, যে কোনো দেশের বিদেশ নীতি তার জাতীয় স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে ওঠে, এটি একটি বাস্তব সত্য। সেই সঙ্গে একথাও সত্য যে বিদেশ নীতির ক্ষেত্রে জাতীয় মতাদর্শের একটা ভূমিকা থাকে। ভারত তার ব্যতিক্রম নয়।
তার জাতীয় স্বার্থ নিশ্চয়ই আছে, তবে সেই স্বার্থ থেকে আদর্শের, বলছে তবে সে স্বার্থের থেকে আদর্শের ওপর বেশি গুরুত্ব আরোপ করে বিদেশ নীতি তৈরি করেছে। সেই আদর্শ হলো তার প্রাচীন সনাতন ঐতিহ্যগত আদর্শ। তারপরে কি বলা হচ্ছে, ভারতের এই ঐতিহ্যের দুটি দিক আছে। একটি হলো তার বস্তুগত রাজনৈতিক চিন্তাভাবনা, কৌটিল্য এর মুখ্য প্রবক্তা। আরেকটি হলো তার আদর্শবাদী চিন্তাভাবনা, এর প্রবক্তা হলেন সম্রাট অশোক। প্রকৃতপক্ষে প্রাচীন কাল থেকে শুরু করে গান্ধী পর্যন্ত এই আদর্শবাদী চিন্তা অহিংসা, শান্তি, সম্প্রীতির বাণী প্রচার করেছেন। ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম রূপকার জওহরলাল নেহরু, তিনি ভারতের পররাষ্ট্রনীতিকে সুবিন্যস্ত ও নির্দিষ্ট আকার প্রদান করেছেন। ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্যগুলি নিম্নে আলোচিত হলো। এখানে 1 নম্বর বৈশিষ্ট্য কি আছে, পঞ্চশীল নীতির প্রতি শ্রদ্ধা। নেহরু বিশ্ব শান্তিতে বিশ্বাস করতেন। তিনি দুটি বিশ্বযুদ্ধের ধ্বংসাত্মক পরিণতি দেখেছিলেন। তাই তিনি অনুধাবন করতে সক্ষম হয়েছিলেন যে কোনো দেশের প্রগতির জন্য দীর্ঘস্থায়ী শান্তির প্রয়োজন আছে। এই পরিপ্রেক্ষিতে 1954 সালে 24শে এপ্রিল ভারত গণপ্রজাতন্ত্রী চীনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন। এতে বলা হয়, দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে ভারত 5টি নীতির দ্বারা পরিচালিত হবে। এই 5টি নীতির সমাহারই হলো পঞ্চশীল নীতি। এগুলি হলো অনাক্রমণ, অপরের রাষ্ট্রের সার্বভৌমিকতার প্রতি সম্মান জানানো, অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, সাম্য নীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থান। তারপরে কি বলা হচ্ছে দেখো, পরের পয়েন্ট, জোট নিরপেক্ষতা। জোট নিরপেক্ষতা ভারতের বিদেশ নীতির অন্যতম চালিকা শক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমগ্র বিশ্ব দুটি শিবিরে ভাগ হয়ে যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী শিবির এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক শিবির। ভারত এই দুই শিবির বা গোষ্ঠী থেকে নিজেকে সরিয়ে রাখলো। তার কারণ হলো সে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী হবে। শক্তির লড়াইয়ে জড়িয়ে পড়লে তাকে অহিংসার নীতি বিসর্জন দিতে হবে। তাছাড়া ভারতের উন্নতির জন্য প্রচুর অর্থের প্রয়োজন হলে দুই গোষ্ঠীর কাছ থেকে সাহায্য নিতে হবে। তাই সে কোনো বিশেষ জোটে গিয়ে অন্য জোটের বিরাগভাজন হতে চান না। এই কারণে সে তৃতীয় বিশ্বের দেশগুলিকে নিয়ে জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে তুলেছে। তারপরে কি বলা হচ্ছে দেখো, সাম্রাজ্যবাদের বিরোধিতা। ভারতের বিদেশ নীতির অন্যতম বৈশিষ্ট্য হলো সাম্রাজ্যবাদ ও নয়া উপনিবেশবাদের বিরোধিতা করা। সে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন করে স্বাধীনতা অর্জন করেছে। পৃথিবীর বিভিন্ন দেশে সাম্রাজ্য বিরোধী মুক্তি আন্দোলনকে সমর্থন করেছে। দক্ষিণ আফ্রিকা, ভিয়েতনাম, কেনিয়া প্রভৃতি দেশের মুক্তি আন্দোলনকারীরা ভারতের অখণ্ড সমর্থন পেয়েছে। এই সমর্থনের পেছনে কোনো শর্ত নেই, আছে নিপীড়িত মানুষের মুক্তি কামনার মহান আদর্শ। তারপরের পয়েন্ট কি বলা হচ্ছে, প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্প্রীতি রক্ষা করা। ভারত বিশ্বের সকলের সঙ্গে, বিশেষ করে প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্প্রীতি সুদৃঢ় করতে চায়, এমনকি স্বার্থকে ক্ষুণ্ণ করেও বন্ধুত্ব বজায় রাখতে চায়। পাকিস্তান বারবার আমাদের সংহতির ওপর আঘাত হানছে, তথাপি আমরা তার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে বিরোধ মিটিয়ে নিতে চেষ্টা করছি। বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে বন্ধুত্বপূর্ণ বজায় রাখতে সহযোগিতার হাত বাড়িয়েছি। তারপরে কি বলা হচ্ছে দেখো, বিশ্ব শান্তির বিরোধিতা। বর্তমানে সন্ত্রাসবাদ একটি আন্তর্জাতিক সমস্যা, বিশেষ করে ভারত সন্ত্রাসবাদের শিকার হয়েছে। তাই ভারতের বিদেশ নীতিতে সন্ত্রাসবাদ গুরুত্বপূর্ণ স্থান নিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে ভারত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে। এবার মূল্যায়ন কি বলা হচ্ছে দেখো, কোনো দেশের বিদেশ নীতি এক জায়গায়
থেমে থাকতে পারে না, কারণ বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে কোনো দেশের বিদেশ নীতি গড়ে ওঠে, সেই হিসাবে রাজনীতির পরিবর্তন হলে তার সঙ্গে সঙ্গতি রেখে বিদেশ নীতির পরিবর্তন করতে হয়, না হলে বিপদ ঘটতে পারে। আমাদের বিদেশ নীতি তৈরি হয়েছিল নেহরুর সময়, কিন্তু তারপর বিশ্ব রাজনীতিতে অনেক পরিবর্তন ঘটেছে, তাই আমাদের বিদেশ নীতির পরিবর্তন প্রয়োজন। এখানে প্রথমত কি বলা হচ্ছে, পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতকে অনেকটা ভেবেচিন্তে কাজ করতে হতো, কিন্তু বর্তমানে এই সমস্যা নেই। রাশিয়া এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় ভারতকে নতুন করে ভাবতে হবে। দ্বিতীয়ত কি বলা হচ্ছে, পূর্বে শক্তি সাম্যের জন্য দুটি মহান শক্তি পরস্পরকে ভয় করত। ভারত সেই দিক থেকে নিশ্চিন্ত ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রে তাকে আক্রমণ করলে সোভিয়েত ইউনিয়ন তার পাশে এসে দাঁড়াবে। কিন্তু বর্তমানে সোভিয়েত ইউনিয়ন নেই, রাশিয়া আমেরিকার তাবেদার হয়ে গেছে। এই অবস্থায় নিজের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে ভারতের বিদেশ নীতিকে ঢেলে সাজাতে হবে। সেই ভাবনার ফসল হলো ভারত মার্কিন পরমাণু চুক্তির প্রচেষ্টা। তৃতীয়ত কি বলা হচ্ছে দেখো, তৃতীয়ত বলা হচ্ছে আমরা প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই, কিন্তু এ ব্যাপারে আমাদের নতুন করে ভাবতে হবে। পাকিস্তানের উগ্রপন্থীদের মদদ দিয়ে আমাদের শান্তিকে নষ্ট করছে, এই ব্যাপারে আমাদের কঠোর হতে হবে। এই ছিল তোমাদের আজকের ক্লাস।